মেয়ের মুখের দিকে তাকিয়ে সবটাই বুঝতে পারছেন মায়া চৌধুরী। মিতা আর অরিয়নের ভুল বোঝাবুঝির পরিসমাপ্তি ঘটেছে, তাতেই মহাখুশি উনি। হাবিব চৌধুরী আর আফরিনের মুখে মুচকি হাসি, কিন্তু ওয়াহিদ চৌধুরী কিছুই বুঝল না। মেয়ের টেনশনের তার মাথার যেন কোনো কথাই ঢুকতে চাচ্ছে না। তোমাদের মা মেয়ের যা ভালো লাগে তাই করো। কথাটা বলেই হাঁটা শুরু করে ওয়াহিদ চৌধুরী। নিমিষেই বাসা থেকে বেরিয়ে যায়। সব ঠিক। মিতার মাথায় হাত দিয়ে বলে মায়া চৌধুরী। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে মিতা। কথা বলতেই লজ্জা লাগছে মিতার। শরীর খারাপের কিছুই নেই, ও অনুমতি পায়নি তাই যাচ্ছে না, বুঝলে মা? মুস্কি মুস্কি হাসি দিয়ে বলে আফরিন। আপু, লজ্জায় বলে মিতা। আচ্ছা, আমরা তাহলে বের হচ্ছি। তোর বাবা আবার রেগে গেছে মনে হচ্ছে। বলে মায়া চৌধুরী। যাবে যখন তখন মিতাকেও সাথে করে নিয়ে যাও। হুট করে বলে ওঠে হাবিব চৌধুরী। এই না। কিছু না ভেবেই বলে ওঠে মিতা। মিতার কথা শুনে সবাই একসাথে হেসে ওঠে। হাবিব চৌধুরী যে মিতার সাথে মজা নিচ্ছিল তা বুঝতে পারে মিতা। পাশে বসে থাকা আনিকা চৌধুরীও মুখেও হাসি দেখতে পেল মিতা, কিন্তু মিতার সাথে চোকাচোকি হতে হাসি সরিয়ে ফেলে আনিকা চৌধুরী। আচ্ছা ভাই, আমরা যাচ্ছি, আপনারা কিন্তু যাবেন। আর আপা, কাল কিন্তু ক্লাবে দেখা হবে। বলে মায়া চৌধুরী। আচ্ছা মায়া। বলে আনিকা চৌধুরী। আমার গুলি লাগার পরও আমাকে দেখতে আসোনি, তাহলে কেমন গার্লফ্রেন্ড হলে তুমি? তার উপর খোঁজখবর নেওয়ার প্রয়োজনই বোধ করনি। কিসের গার্লফ্রেন্ড? আমি আপনার গার্লফ্রেন্ড কবে থেকে হয়ে গেলাম? ফাজলামি করো, একটা থাপ্পড় মেরে ফাজলামি বের করে দিব। গায়ে হাত দেবেন? আপনি কি ভেবেছেন সেই অধিকার আছে আপনার? হামিদা। আমার নাম ধরে ডাকবেন না। আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নই আমি। আপনি বেঁচে থাকুন বা মরে যান, তাতে কিছু যায় আসে না আমার। কিছু যায় আসে না? না, আসে না। আমাকে কল করে ডিস্টার্ব করবে না, আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। রেস্টুরেন্টে বসে কথা বলছে আবরার আর ফাহমিদা। মিতার খবর অরিয়ন জানার পর থেকে আবরারের সাথে আর যোগাযোগ হয়নি ফাহমিদা আর আবরারের মধ্যে। আবরারের এমন অবস্থা জানার পরও ফাহমিদা আবরারের কোনো খোঁজখবর পর্যন্ত নেয়নি। আর আবরার যখন ফাহমিদাকে কল করলো তাও রিসিভ করেনি ফাহমিদা। এই কয়েকদিনে হাজারটা কল করেছে আবরার। শেষমেশ কিছু সময়ের জন্য দেখা করতে রাজি হয় ফাহমিদা। এঙ্গেজমেন্ট? অবাক হচ্ছেন কেন? এটাই তো আপনার চাওয়া ছিল, তাই না? ফাহমিদার কথা শুনে থতমত খেয়ে যায় আবরার। আপনি কি ভেবেছেন মিতার খবর রাখার জন্য আমাকে ব্যবহার করবেন? প্রয়োজনে প্রেমের অভিনয় করবেন, তা জানতে পারবো না আমি? হ্যাঁ, এতটা বোকা মনে করেন আমাকে? ফাহমিদার কথা শুনে অবাক হয় আবরার। কে বলেছে তোমাকে এই কথা? সেটা আপনার না জানলেও হবে। তবে শুনে রাখুন, আমাকে এমন মেয়ে ভাববেন না যে এত কিছুর পরও আমি আপনার সাথে থাকব। আমার একটা আত্মসম্মান বোধ আছে। ইমরান, ও বলেছে তোমাকে, তাই না? দাঁতে দাঁত চেপে ধরে বলে আবরার। মিথ্যে বলেছে কি? নাকি এখন নিজের বন্ধুকেও মিথ্যাবাদী বলবেন? আবরার কিছু বলল না। অনেক রাত হয়ে যাচ্ছে, বাসায় ফিরতে হবে আমাকে। কথাটা বলেই সিট থেকে নেমে উঠে দাঁড়ায় ফাহমিদা। হেঁটে যাওয়ার আগেই ফাহমিদার হাত ধরে ফেলে আবরার। রাগান্বিত অবস্থায় ফাহমিদার দিকে তাকায়। ফাহমিদার হাত শক্ত করে ধরে রেখেছে আবরার। ফাহমিদা জোর খাটিয়েও হাত ছাড়াতে ব্যর্থ। আজকে এই এঙ্গেজমেন্ট ভাঙবে, বাসায় জানিয়ে দিবে তোমার অন্য জায়গায় পছন্দ আছে। ফাহমিদার দিকে তাকিয়ে বলে আবরার। হাসি পাচ্ছে খুব। আপনার মতো বেইমানের সাথে জীবন কাটানোর চেয়ে আমি কুমারী থাকা পছন্দ করব। ফাহমিদার কথা শুনে হাসে আবরার। নিজেও উঠে দাঁড়ায় সিট থেকে। কুমারী থাকবে কিনা তা তো পরে বোঝা যাবে, তবে কালকের মধ্যে যদি এঙ্গেজমেন্ট না ভাঙো তাহলে সব ছবি নিয়ে বাসায় হাজির হব আমি। আবরারের কথা শোনা মাত্রই থাপ্পড় মারে ফাহমিদা। আপনি শুধু বেইমান না, একটা থার্ড ক্লাস মানুষও। তোমার জন্য আমি এর থেকে নিচেও নামতে পারি। ফাহমিদা আর কিছু না বলে হাত ছাড়িয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। ইমরান। দাঁতে দাঁত চেপে ধরে বলে আবরার। অরিয়ন বিছানায় বসে ল্যাপটপ চালাচ্ছে। পানি পড়ার শব্দে বোঝা যাচ্ছে মিতা ওয়াশরুমে। একটু পরেই বেরিয়ে আসে মিতা। মাত্রই গোসল করে এসেছে, চুল দিয়ে পানি পড়ছে মিতার।
মিতা ওয়াশরুম থেকে বের হতেই অরিয়নের চোখ যায় মিতার দিকে। মিতাকে দেখতেই ল্যাপটপ সরিয়ে রাখে অরিয়ন। মিতার দিকে মুগ্ধতার দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিতা লজ্জায় একটু পরপর নিজের চোখ সরিয়ে নেয়। তোয়ালে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে যায় মিতা। চুল মুছতে থাকে মিতা। অরিয়ন উঠে গিয়ে মিতার পিছনে গিয়ে দাঁড়ায়। অরিয়নকে দেখতেই থমকে দাঁড়ায় মিতা। অরিয়ন নিজে দুহাত দিয়ে মিতার কোমর জড়িয়ে ধরে। নিজের মুখ গুজে দেয় মিতার গলায়। সাথে সাথে চোখ বন্ধ করে মিতা। রেজাল্ট কি এসছে? প্রশ্ন করে অরিয়ন। গোল্ডেন। চোখ বন্ধ অবস্থায় জবাব দেয় মিতা। ডাক্তার হবি? মিতার গলায় চুমু দিতে দিতে বলে অরিয়ন। হুম। কাপা কাপা কণ্ঠে বলে মিতা। তাহলে রোগী চিকিৎসা কর আগে। কথাটা বলেই মিতাকে নিজের দিকে ফিরায় অরিয়ন। অরিয়নের সাথে চোকাচুকি হয় মিতার। এই রোগী তার নিজস্ব ডাক্তারের খুব প্রয়োজন। কথাটা বলেই মিতার ঠোঁটে আলতো এক চুমু দেয় অরিয়ন। মিতা নিজের হাত দিয়ে অরিয়নের গলা জড়িয়ে ধরে। নিজেও তাল মিলিয়ে অরিয়নের সাথে। মিতার সাড়া পেতেই মিতাকে কোলে তুলে নেয় অরিয়ন। মিতাকে কোলে নিয়ে বিছানায় গিয়ে বসে অরিয়ন। আই লাভ ইউ সো মাচ লাভ। মিতার কপালের সাথে নিজের কপাল স্পর্শ করিয়ে বলে অরিয়ন। আই লাভ ইউ টু রিয়ন। চোখ বন্ধ করা অবস্থায় বলে মিতা। আলতো করে মিতার কপালে চুমু এঁকে দেয় অরিয়ন। ভালোবাসায় মগ্ন দুটি দেহ মন প্রাণ এক হয়ে যায়। ফাহমিদা ভেবেছিল আবরার রাগের বশে সেদিনের কথাগুলো বলেছিল, কিন্তু ফাহমিদার ভুল ভাঙল পরের দিন বিকালে। আবরার সত্যি সত্যি ফাহমিদার বাসায় গিয়ে হাজির হয়। বাড়িতে গিয়ে জানতে পারে ফাহমিদার কোনো এঙ্গেজমেন্ট হয়নি, সবটাই মিথ্যে বলেছিল ফাহমিদা। আবরারের সাথে কথাবার্তা বলে ফাহমিদার পরিবার বিয়ে মেনে না নেওয়ার কোনো কারণ খুঁজে পায়নি। শিক্ষিত, দেখতে সুদর্শন, বাবার ব্যবসা দেখাশোনা করা এবং মেয়ের পছন্দ ভেবে রাজি হয়ে যায় ফাহমিদার পরিবার। আবরার তার পরিবার নিয়ে কিছুদিনের মধ্যে হাজির হবে জানিয়েছে, কিন্তু আর 10টা বাঙালি পরিবারের মতোই ফাহমিদার পরিবারও মেয়ের প্রেমটা ভালোভাবে নেয়নি। আবরার বাসা থেকে বেরিয়ে যেতেই ফাহমিদার মা মেয়ের গালে দুটো চড় বসায়। আবরারের প্রতি ফাহমিদার রাগ যেন আরও 1000 গুণ বেড়ে যায়। মিতাকে নিয়ে কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দিয়ে এসেছে অরিয়ন। ডাক্তার হওয়ার স্বপ্নে কোনোরকম ঘাটতি রাখতে চায় না অরিয়ন। আবরার আর তোর বান্ধবীর ঘটনাটা জানতে তুই? পিছন থেকে মিতাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে অরিয়ন। কখনোই না, আমি তো কল্পনাও করতে পারিনি ওদের মধ্যে এইসব হবে। নাটের গরু তো তুই নিচে। আমি কিভাবে? আমি কি বলেছিলাম তোরা প্রেম কর? মুখ ভেংসি কেটে বলে মিতা। বলতে হবে কেন? একটা ছেলে মেয়ে একান্তে সময় কাটালে তাদের মধ্যে অনুমতি আসবে, এটা তো স্বাভাবিক। ও, তুই কিভাবে জানবি? তুই তো ছোট বাচ্চা। ব্যঙ্গ করে বলে অরিয়ন। কি? আমি ছোট বাচ্চা? অরিয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে দাঁড়ায় মিতা। নিজের কোমরে 2 হাত রাখে। অরিয়ন মিতার প্রশ্নে শুধু মাথা নাড়ালো। এতে যেন মিতার রাগ আরও বেড়ে গেল। আমি ছোট বাচ্চা হলে তোমাকে জেলে দেওয়া উচিত। ছোট বাচ্চা বিয়ে করেছো তাই? রাগ করে বলে মিতা। আহারে, বাচ্চাটা রেখে গেছে। মিতাকে আবারও জড়িয়ে ধরে অরিয়ন। বাচ্চাটা রাগ ভাঙাতে হবে এখন। আসো, রাগ ভাঙাই। মিতার ঠোঁটে হঠাৎ করেই চুমু দিয়ে বলে অরিয়ন। মিতা মুখ ভেংসি কেটে অন্যদিকে মুখ সরায়। আবরার 2 দিনের মধ্যেই তার পরিবারকে সব জানিয়েছে। ছেলের পছন্দ ভেবে হাবিব চৌধুরী ও আনিকা চৌধুরীও রাজি হয়ে গিয়েছে। আগামীকালই ফাহমিদার পরিবারের সাথে দেখা করতে যাবে সবাই। সব ঠিক থাকলে একটা দিনক্ষণ দিয়ে আসবে। এদিকে মায়া চৌধুরী আর ওয়াহিদ চৌধুরী মেনশনের সবাইকে আজ দাওয়াত করেছে। রাতের খাবার আজ সেখানেই খেতে হবে। সকলেই রেডি হতে নিয়েছে, একটু পরেই বের হয়ে যাবে। রাতের খাবার শেষ করে সবাই একসাথে ড্রয়িং রুমে বসে আছে। কাজের লোক একটু পরেই সবার জন্য চা নিয়ে আসে। মায়া চৌধুরী সবার হাতে চায়ের কাপ তুলে দেন। আপনাদের একটা কথা বলতেই আজ এখানে আনা। নিজের জায়গায় বসে বলে মায়া চৌধুরী। কি কথা? প্রশ্ন করে হাবিব চৌধুরী। আফরিনের জন্য একটা ছেলে দেখেছি, বলে ওয়াহিদ চৌধুরী। ওয়াহিদ চৌধুরীর কথা শুনতেই অবাক হয় মিতা। আফরিনের দিকে কৌতূহল নিয়ে তাকায়। আফরিন আহামরি উৎসুক নয়, তবে বিয়ের জন্য রেডি নয় তেমনও না।
সবটা ধীরে ধীরে মেনে নিচ্ছে আফরিন, তা বোঝাই যাচ্ছে। আফরিন আর মিতার চোখাচোখি হতেই দুজনে আলতো এক হাসি দেয়। ছেলেই? প্রশ্ন করে হাবিব চৌধুরী। হ্যাঁ, ওয়াহিদ ব্যবসার পার্টনারের ছেলে। ছেলে খুবই ভালো, দেখতে শুনতে সুন্দর। আর কিন্তু আফরিনের? মায়া চৌধুরীর কথা শেষ করার আগেই বলে ওঠে আনিকা চৌধুরী। আনিকা চৌধুরীর কণ্ঠে আফরিনের জন্য স্নেহ প্রকাশ পাচ্ছে। আফরিন সম্পর্কে সবটাই জানে, আর ছেলের এত কোনো সমস্যা নেই। ছেলে বিশ্বাস করে সবটাই একটা দুর্ঘটনা। এখানে কাউকে দোষারোপ করার মতো কিছুই নেই। মৃদু এক হাসি দিয়ে বলে মায়া চৌধুরী। বলে অরিয়ন। আচ্ছা বলবো, তবে ছেলেদের তো তাড়াহুড়ো নেই, ওদের সম্পর্কে সব খোঁজ খবর নিয়েই আগাতে বলেছে। ওয়াহিদ চৌধুরী বলে। তোমার কি মতামত আফরিন? তুমি কি বিয়ের জন্য প্রস্তুত? আমরা চাই না তুমি ভাবো যে আমরা তোমাকে বোঝা হিসেবে দেখছি। আফরিনের দিকে তাকিয়ে প্রশ্ন করে হাবিব চৌধুরী। সকলেই অধীর আগ্রহ নিয়ে আফরিনের উত্তরের অপেক্ষা করতে লাগলো। আমার কোনো সমস্যা নেই, তোমরা যা ভালো ভাবো তাই করতে পারো। আফরিনের জবাবে সবাই খুশি হয়। তাহলে আমরা খোঁজ খবর নেওয়া শুরু করি, বলে হাবিব চৌধুরী। হ্যাঁ, হাসি দিয়ে বলে ওয়াহিদ চৌধুরী। আফরিন ভালো কাউকে ডিসার্ভ করে, আশা করি ওর কপালে ভালোটাই থাকবে। বিছানায় শুয়ে থাকা অবস্থায় বলে অরিয়ন। মিতা কাউচে বসে নিজের শরীরে লোশন লাগাচ্ছে। হ্যাঁ, সব থেকে ভালোটা ডিজার্ভ করে আমার আপু। যার কপালে যাবে তার জীবনটা পাল্টে যাবে। অরিয়নের সাথে সায় মিলায় মিতা। আফরিনের জন্য সবসময় একটি সম্মানবোধ কাজ করে, আবার আমার সব থেকে কাছের বন্ধুও বলতে পারিস। তাই নিজে থেকে ছেলের খোঁজ নেওয়ার কথাটা বলেছে। সিলিংয়ের দিকে তাকিয়ে বলে অরিয়ন। মিতা কিছু বলল না। তুই আবার ভাবিস না যে ওর জন্য আমার কোনো অনুমতি অবশিষ্ট আছে এখনো? হুট করেই বলে অরিয়ন। অরিয়নের কথা শুনে মিতা কাউচ থেকে উঠে অরিয়নের পাশে গিয়ে বসে। আমি তোমাকে আর আমার আপুকে ভালো করেই চিনি। তোমরা কেমন তা আমার থেকে ভালো কেউ জানে না রিয়ন, তাই এমনটা ভাবাও আমার জন্য পাপ। অরিয়নের হাতের ওপর নিজের হাত রেখে বলে মিতা। মিতার কথা শুনে অরিয়নের ঠোঁটে মৃদু হাসি ফোটে। শোয়া থেকে উঠে বসে অরিয়ন। আমি জানি না কি ভালো কাজে বিনিময়ে উনি আমাকে তোকে দিয়েছেন, তবে এতটুকু মনে রাখ, আমি কখনোই তোকে কষ্ট দিব না, কখনোই তোকে ধোঁকা দিব না। নিজের হাত দিয়ে নিজের মিতার গাল স্পর্শ করে বলে অরিয়ন। আই নো। হাসি দিয়ে বলে মিতা। অরিয়ন মিতার দিকে তাকিয়েই থেকেই ধীরে ধীরে নিজের মুখ মিতার দিকে এগিয়ে নেয়। মিতার কাছাকাছি মুখ আসতেই চোখ বন্ধ করে নেয় অরিয়ন। মিতার নিঃশ্বাস এখনও অরিয়নও অনুভব করতে পারছে। অরিয়নের ঠোঁট মিতার ঠোঁট স্পর্শ করার আগেই অরিয়ন এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয় মিতা। চোখ খুলে তাকায় অরিয়ন। ছোট বাচ্চাদের সাথে এসব করতে নেই তা জানো না দাদা? হাসতে হাসতে বলে মিতা। তোকে তো। কথাটা বলেই মিতাকে জাপটে ধরে অরিয়ন। কাতুকুতু দিতে থাকে অনবরত। অন্যদিকে মিতা হাসতে হাসতে মনে হচ্ছে এইবারই মাথায় তুলে নিয়েছে। সরি সরি সরি, আর বলবো না, সরি, কাতুকুতু লাগে। হাসতে হাসতে বলে মিতা। অরিয়ন তাও কাতুকুতু দেওয়া বন্ধ করলো না। কাতুকুতু সহ্য করতে না পেরে মিতা অরিয়নের গলা ধরে নিজের ঠোঁট বসায় অরিয়নের ঠোঁটে। অরিয়নও কাতুকুতু দেওয়া বন্ধ করে মিতাকে চুমু খেতে ব্যস্ত হয়ে পড়ে। ফাহমিদার পরিবারের সাথে দেখা করেছে চৌধুরী পরিবার। ফাহমিদার পরিবারের সব কিছু দেখে পছন্দ হয়েছে হাবিব চৌধুরীর। অবশেষে ঠিক করেছে 2 মাস পর এঙ্গেজমেন্ট ও 6 মাস পরে আবরার আর ফাহমিদার বিয়ে। দুই পরিবারের ফাইনাল কথা শুনে আকাশে ভাসছে আবরার। অন্যদিকে ফাহমিদা এখনও আবরারের সাথে ভালো করে কথা বলছে না। বিয়ে হবে জেনেও যেন ফাহমিদার রাগ একটুও কমছে না। এখন তো সব ঠিক, তাও কেন আরিয়ান ভাইয়ের সাথে তুই রাগ? প্রশ্ন করে মিতা। মিতা আর ফাহমিদা একই সাথে কোচিং সেন্টারে বসে আছে। এখনও স্যার ক্লাসে আসেনি, তাই কথাগুলো উঠাই মিতা। গতকাল রাতে আবরার মিতার কাছে এসেছিল। মিতা যেন ফাহমিদাকে একটু বোঝায়, সেই কথা বলে গেছে। তোর আরিয়ান ভাইয়া যা করেছে তা আমি চাইলেও বলতে পারছি না। রাগ হয়ে বলে ফাহমিদা। মিদা,
মানুষ মাত্রই ভুল। আরিয়ান ভাইয়াও একটা ভুল করেছে, তার জন্য কি ক্ষমা পাবে না সে? ফাহমিদার কাঁধে হাত রেখে বলে মিতা। ঠিক, মানুষ মাত্রই ভুল, কিন্তু পারো ভুল মানুষ না জেনে করে, যেটা জেনে করা হয় সেটা ভুল নয়, অপরাধ। আর তোর আরিয়ান ভাইয়া সেটাই করেছে। বলে ফাহমিদা। কি? মিতা নিজের কথা শেষ করার আগে ক্লাসের টিচার চলে আসে। দুজনেই স্যারের দিকে মন দেয়। 2 মাস পর গতকাল আনুষ্ঠানিকভাবে আবরার আর ফাহমিদার এঙ্গেজমেন্ট করা হয়েছে। গত 1 সপ্তাহে মিতার ওপর দিয়ে ঝড় গেছে। পরিবারের বড় বউ হওয়ার দায়িত্ব এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে মিতা। আনিকা চৌধুরী এখন আর মিতার সাথে খারাপ আচরণ করে না, তবে মিতাকে যে একদম মেনে নিয়েছে তেমনও না। তাও ভালো, খারাপ আচরণ করে না সেটা ভেবেই সন্তুষ্ট মিতা। আরও 15 দিন পর গত সপ্তাহে মিতার ভার্সিটি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। মিতা আর ফাহমিদা দুজনেই ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। অরিয়ন আর বাকি সবাই মিতার চান্স পাওয়ার কথা শুনে আত্মহারা হয়ে পড়ে। তাই বিশাল এক পার্টি আয়োজন করেছিল সবাই। পার্টিতে সবাই আনন্দ করলেও মিতা আনন্দ করতে পারছে না। ইদানিং মিতার বমি বমি ভাব দেখা যাচ্ছে, তার ওপর মাথাও ঘুরায়। এসব নিয়ে এত চিন্তার কিছু ছিল না, না যদি মিতার পিরিয়ড মিস হতো। গত মাসে মিতার পিরিয়ড মিস হয়ে গিয়েছে, তাই টেনশন হয়ে পড়েছে মিতা। প্রেগনেন্সি কিট নিয়ে দ্রুত রুমে প্রবেশ করে মিতা। বাড়ির কাজের লোককে দিয়ে কিট আনিয়েছে মিতা। কিট হাতে নিয়ে অপেক্ষা করছে মিতা। এখনও কোনো দাগ ওঠেনি। আচ্ছা, মিতা কি মা হওয়ার জন্য প্রস্তুত? মিতা তা জানে না। যত সময় যাচ্ছে মিতার হার্টবিট ততই বেড়ে চলেছে। মিতার শ্বাস আটকে আসলো যখন কিটের দিকে তাকালো। স্পষ্ট দুটো লাল দাগ দেখা যাচ্ছে। দাগ দুটো দেখতেই মিতার চোখে যেন পানি ছলছল করতে লাগলো। এ কেমন আনন্দ! মনে মনে ভাবে মিতা। মা হওয়ার কথাটা জানতে পেরেই মনে হচ্ছে পৃথিবীর সব সুখ পেয়ে গেছে মিতা। নিজের অজান্তেই হাত চলে যায় পেটের ওপর। আমাদের সন্তান। পেটের ওপর হাত রেখে কথাটা বলতেই চোখ দিয়ে পানি ঝরতে থাকে। অরিয়ন, অরিয়ন জানলে খুশিতে পাগল হয়ে যাবে। আয়নার দিকে তাকিয়ে নিজে নিজে বলে মিতা। তাড়াতাড়ি করে ঘড়ির দিকে তাকায় মিতা। কিছুক্ষণ পরেই অরিয়ন চলে আসবে। অধীর আগ্রহ নিয়ে বসে থাকে মিতা। একবার তো মোবাইল হাতেই তুলে নিয়েছিল ফোন দেওয়ার জন্য, তাও সামনাসামনি অরিয়নের চেহারা দেখার আশায় কল করেনি মিতা। অরিয়ন রুমে ঢুকতেই মিতা দৌড়ে গিয়ে অরিয়নের সামনে দাঁড়ায়। কি হচ্ছে? আজ এমন খুশি খুশি লাগছে কেন তোকে? মিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে অরিয়ন। মিতা কিছু বলল না, শুধু মুচকি মুচকি হাসল। অরিয়ন মিতার থেকে সরে গিয়ে নিজের কোট খুলতে ব্যস্ত হয়ে পড়ে। যদি বলি কি জন্য, তাহলে কি উপহার দিবে আমাকে? আবারও অরিয়নের সামনে এগিয়ে গিয়ে বলে মিতা। যা চাই তোর তাই। জবাব দেয় অরিয়ন। সত্যি? বলে মিতা। সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। হাসতে হাসতে বলে অরিয়ন। মিতা কোনো কিছু না ভেবেই নিজের হাতে থাকা প্রেগন্যান্সি কিট এগিয়ে দেয় অরিয়নের দিকে। অরিয়ন কিছু না বুঝতে পেরেই কিট নিয়ে নেয়। কিছুক্ষণ কিটের দিকে তাকিয়ে থাকে। নিমিষেই যেন মুখ থেকে হাসি সরে গেল অরিয়নের। মুখ ফ্যাকাশে হয়ে গেছে। মনে হচ্ছে এই খবরে একটুও খুশি হয়নি অরিয়ন। অরিয়নের ভাবভঙ্গি মিতার নজর এড়াতে পারল না। মিতার হাসি ধীরে ধীরে চলে যায়। কিভাবে সম্ভব? মিতার দিকে তাকিয়ে বলে অরিয়ন। অরিয়নের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না মিতা। শুধু এতটুকু বুঝতে পারছে অরিয়ন খুশি নয়। তুমি তুমি হ্যাপি না? কাপা কাপা কণ্ঠে বলে মিতা। না। কথাটা বলেই মিতাকে পিস করে দাঁড়ায় অরিয়ন। অরিয়নের কথা শুনে যেন পা থেকে মাটি সরে গেল মিতার। কথা বলার কোনো শক্তি নেই মিতার মধ্যে। তুই ওষুধ খাস না ঠিক মতো? মিতার দিকে তাকিয়ে প্রশ্ন করে অরিয়ন। ঔষধ খেলেও তা 100% সব সময় কাজ করে না রিয়ন। মিতার কথার উত্তরে কষ্ট আর রাগ স্পষ্ট প্রকাশ পাচ্ছে। আমি ভেবেছিলাম তুমি খুশি হবে, কিন্তু কিন্তু তোমার মুখ অন্য কিছু বলছে রিয়ন। কেন তুমি খুশি নও? আমাদের ভালোবাসার চিহ্ন এই পৃথিবীতে আসুক, তা কি তুমি চাও না? কথাগুলো বলতেই মিতার চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে। কেন চাইবো না? নিজের 2 হাত দিয়ে মিতার গাল ধরে বলে অরিয়ন। তাহলে? কথাটা বলতেই হেসকি তুলল মিতা। আমি চাই আমাদের অনেকগুলো বাবু হোক, পুরো ঘরে তাদের হইচই পূর্ণ হয়ে যাক। কিন্তু 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 তুই এখনো ছোট। সবার তো ডাক্তার হওয়ার স্বপ্ন,
আমি চাইলে এই বাচ্চার জন্য তুই তোর স্বপ্ন ত্যাগ কর, কারণ পড়ি আমি সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু কখন আমাদের সন্তানকে দেখে তুই অবসেস কর সেটা আমি চাই না। আমি চাই সে পৃথিবীর সেরাটা পাক। তার জন্য যদি আমাকে অপেক্ষা করতে হয় তাহলে আমি অপেক্ষা করতে রাজি আছি। এটাই কারণ? অন্য আর কোনো কারণ নেই তোমার খুশি না হওয়ার? প্রশ্ন করে মিতা। না। উত্তর দেয় অরিয়ন। তাহলে মন খারাপের কিছুই নেই, আমি সব কিছু সামলে নিতে পারবো রিয়ন। আমার দায়িত্ব আর স্বপ্ন কখনো একে অপরের জন্য বাধা হবে না। তুমি জানো না খবরটা জানার পর থেকে কত খুশি হয়েছি আমি। নিজের চোখের পানি মুছতে মুছতে বলে মিতা। সত্যি সামনে নিতে পারবে? আফসোস করবি না তো? আবারও প্রশ্ন করে অরিয়ন। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে মিতা। তুই তুই জানিস না আমাকে কি দিয়েছিস? কথাটা বলেই মিতাকে কোলে তুলে নেয় অরিয়ন। মিতাকে কোলে নিয়েই ঘুরতে থাকে। কি করছো তুমি? মাথা ঘোরাবে তো। অরিয়নের কাঁধ শক্ত করে ধরে বলে মিতা। আমার মনে হচ্ছে আমি খুশিতে পাগল হয়ে যাব পড়ি। আমি বাবা হতে চাচ্ছি, বাবা। মিতাকে কোলে নিয়েই বিছানার ওপর বসে অরিয়ন। মিতার গালে আলতো করে চুমু খায় অরিয়ন। আজকে তোকে ডাক্তার কাছে নিয়ে যাব। তুই কিন্তু কোনো ভারী কাজ করবি না, আর হ্যাঁ, কোনো কোনো টেনশন করবি না। যত টিচার লাগে সব এনে দেবো তোকে। ফেল হলে দরকার হলে আবার দিবি এক্সাম, তোর টেনশন করবি না। নিঃশ্বাস না ফেলেই একের পর এক কথা বলতে থাকে অরিয়ন। শান্ত হও রিয়ন, তুমি তো দেখি আমার থেকে বেশি পাগল হয়ে যাচ্ছ। হব না? তুই জানিস না কবে থেকে আমার ইচ্ছে করছিল বাবা হওয়ার, কিন্তু তোর কথা ভেবে ধৈর্য ধরেছিলাম। মিতার কপালে চুমু দিয়ে বলে অরিয়ন। তোমার কি মনে হয় আমি একজন ভালো মা হতে পারবো? প্রশ্ন করে মিতা। তুই সব থেকে সেরা মা হয়ে দেখাবে। মৃদু হেসে উত্তর দেয় অরিয়ন। আর তুমি বাবা। কথাটা বলেই অরিয়নকে জড়িয়ে ধরে মিতা। মিতার রুমে মানুষের হইচই মেলে গেছে। খাটের ওপর বসে আছে মিতা। মিতার সাথে সবাই রিপিট। মিতার সাথেই এক পাশে বসে আছে মায়া চৌধুরী। আনিকা চৌধুরীর সাথে এটা সেটা নিয়ে কথা বলতে ব্যস্ত। দুজনে মিলে কিভাবে কি করবে তাই ঠিক করছে। মিতার অন্য পাশে বসে আছে আফরিন। খালা হিসেবে কি কি দায়িত্ব পালন করবে সেটাই বলছে মিতাকে। হাবিব চৌধুরী আর ওয়াহিদ চৌধুরী পার্টির আয়োজন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। চৌধুরী বাড়ির উত্তরাধিকার আসছে, এর থেকে বড় খুশির হয়তো আর কিছুই নেই তাদের কাছে। আরিয়ানের বিয়ের ঝামেলাটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলেই মিতাকে টাকা পাঠিয়ে দিতে হবে, বলে হাবিব চৌধুরী। নিচতলা পুরোটা ভালোভাবে মিতার জন্য প্রস্তুত করতে হবে। ওপরে ওঠানামা করা ওর জন্য একটু ঠিক হবে না, বলে ওয়াহিদ চৌধুরী। কিন্তু ওর সাথে আরিয়ানের পাশাপাশি আর থাকবে কে? কাজের লোক ছাড়াও পরিবারের একজনের থাকা উচিত দেখাশোনা করার জন্য। আবারও বলে ওয়াহিদ চৌধুরী। আমি থাকবো মিতার সাথে, বলে মায়া চৌধুরী। তাহলে তো আমি থাকতে চাই। হাবিব চৌধুরীর কথা শেষ হওয়ার আগেই আনিকা চৌধুরী বলে ওঠে। হাবিব চৌধুরীর দিকে তাকিয়ে আছে আনিকা চৌধুরী। তুমি থাকবে? প্রশ্ন করে হাবিব চৌধুরী। হ্যাঁ, আমার নাতি নাতনির খেয়াল আমি রাখতে চাই, জবাব দেয় আনিকা চৌধুরী। আনিকা চৌধুরীর কথা শুনে খুশি হয়ে যায় মিতা। এই সন্তান এখনও পৃথিবীতে আসেনি, তাতেই সবার থেকে কেমন যেন ভালো সম্পর্ক তৈরি করে নিচ্ছে। নিজের অজান্তে পেটে হাত দেয় মিতা। তাহলে তাই হবে। আরিয়ানের বিয়ের পর অরিয়নের সাথে অনিকাও ঢাকা চলে যাবে, বলে হাবিব চৌধুরী। আনিকা চৌধুরীর নিজ থেকে এমন পদক্ষেপ বাড়ির সকলেই অনেক খুশি, বিশেষ করে অরিয়ন। আবরারের বিয়ের তারিখ ঘনিয়ে আসে। আগামী সপ্তাহেই আবরারের বিয়ে। মিতা নিজের রুমে বসে দেখা আর মাঝে মধ্যে সব ঠিক মতো হচ্ছে নাকি তা দেখা ছাড়া আর কিছুই করতে হচ্ছে না বললে ভুল হবে। কেউ কিছুই করতে দিচ্ছে না। অরিয়ন বরং দুটো কাজের লোক মিতার জন্য বেশি রেখেছে। সারাক্ষণ মিতার আশেপাশে ঘুরঘুর করে তারা। রুমে একা একা ভালো লাগছে না বলেই একাই একটু আগে নিচে নেমে আসে মিতা। পুরো বাড়িতে মেহমানের আনাগোনা। এক একজন কাজের লোক এক এক কাজে ব্যস্ত। মিতার মাত্র 2 মাস অতিক্রম হয়েছে, কিন্তু সবাই যেভাবে মিতার দেখাশোনা করছে মনে হচ্ছে 8-9 মাস হয়ে গেছে মিতার। ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসে মিতা। টেবিল জুড়ে এটা সেটা রাখা। প্রেগনেন্সি যে এত কষ্টের হবে তা ভাবতেও পারেনি মিতা।
দিনের অর্ধেক বেলা মাথা ঘুরায় তো বাকি অর্ধেক বেলা শুধু বমি বমি ভাব। মিতা তো মাঝে মধ্যে না পারতে অরিয়নকেই বকাঝকা করে। টেবিলে রাখা ফল দেখে হুট করেই খেতে মন চায় মিতার। লোভ যেন সামলাতেই পারছে না, ইচ্ছে করছে এই ফলটা টমেটো সস দিয়ে খেতে। কেমন অদ্ভুত ইচ্ছা এটা, তা নিয়েও বুঝতে পারছে না মিতা। তাও লোভ না সামলাতে পেরে হাতে তুলে নেয়। মিতা! ফলটা মুখের কাছে নিতেই পেছন থেকে আনিকা চৌধুরীর ডাক শুনতে পায় মিতা। মিতা কিছু বুঝে ওঠার আগে আনিকা চৌধুরী হাত থেকে ফল কেড়ে নেন। মিতা অবাক হয়ে আনিকা চৌধুরীর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আন্টি? প্রশ্ন করে মিতা। কি করতে যাচ্ছিলে তুমি? কয় টুকরো খেয়েছো? প্রশ্ন করে আনিকা চৌধুরী। এখনো এক টুকরাও খাইনি। বসা থেকে উঠে দাঁড়িয়ে জবাব দেয় মিতা। দাঁড়াতে হবে না, বসে পড়ো। গর্ভবতীতে আনারস বেশি খেতে নেই, এতে বাচ্চা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। চিন্তিত সুরে বলে আনিকা চৌধুরী। মিতা টেবিলে রাখা আনারসের দিকে বড় বড় চোখ করে তাকায়। কি হতে পারতো তা ভাবতেই হাত পা কাঁপছে মিতার। বেশি ইচ্ছে করলে এক টুকরো খেতে পারো, এতে সমস্যা হবে না ইনশাল্লাহ, বলে আনিকা চৌধুরী। না না, আমি এক টুকরাও খাবো না। তুমি না থাকলে কি যে হতো আন্টি। হঠাৎ করে আনিকা চৌধুরীকে জড়িয়ে ধরে বলে মিতা। আনিকা চৌধুরী অবাক হয় কিছুটা, এরপর আস্তে আস্তে মিতার মাথায় হাত বোলায়। নিজের মাথায় আনিকা চৌধুরীর হাত অনুভব করতেই চোখ দিয়ে পানি পড়ে মিতার। উপরে গিয়ে রেস্ট নাও, যাও, বলে আনিকা চৌধুরী। আচ্ছা। চোখের পানি মুছে বলে মিতা। আবরারের বিয়েটা ভালোভাবেই শেষ হয়েছে। কিছুদিনের মধ্যেই মিতাকে ঢাকা পাঠিয়ে দেওয়া হবে। যেহেতু মিতার ঢাকা মেডিকেল চান্স হয়েছে, সেহেতু ঢাকাতে যেতে হবে মিতাকে। ঢাকার ব্যবসা দেখার ভার পড়েছে অরিয়নের, আর চট্টগ্রাম এটা আবরারের কাঁধে। যদিও ফাহমিদাও ঢাকা মেডিকেলে চান্স পেয়েছিল, কিন্তু সেখানে ভর্তি হয়নি ফাহমিদা। গত মাসেই ফাহমিদার বাবা হঠাৎ করেই স্ট্রোক করেন। তার কন্ডিশন এতটাই খারাপ ছিল যে বাবাকে রেখে এক শহর থেকে অন্য শহর যেতে চাইছিল না ফাহমিদা। ভেবেছিল ন্যাশনালের কোনো একটা সাবজেক্টে অনার্স করে ফেলবে, কিন্তু আবরার জোর করে প্রাইভেট মেডিকেলে ভর্তি করিয়ে দিয়েছে ফাহমিদাকে। ঢাকা চলে এসেছে অরিয়ন, মিতা আর আনিকা চৌধুরী। নিচতলায় মিতা আর অরিয়ন থাকে, অপরতলায় আনিকা চৌধুরী থাকার ব্যবস্থা করা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে নাক ডেকে ঘুমাচ্ছে অরিয়ন। আজ কাজের খুব প্রেশার গেছে অরিয়নের ওপর, তাই বিছানাতে শুতেই ঘুমিয়ে যায়। অরিয়নের ঘুম ভাঙে গুনগুন করার শব্দে। চোখ খুলতেই দেখতে পায় মিতা বিছানায় বসে কাঁদছে। মিতার চোখে পানি দেখতেই লাফিয়ে ওঠে অরিয়ন। বুক যেন ধরপড় করতে লাগলো অরিয়নের। কি হয়েছে, কাঁদছো কেন তুমি? তাড়াতাড়ি মিতার মুখোমুখি হয়ে বসে অরিয়ন। অরিয়নকে দেখে যেন আরও বেশি কাঁদতে লাগলো মিতা। আরে লাভ, এভাবে কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। চিন্তিত সুরে বলে অরিয়ন। আমার খিদে পেয়েছে। কেঁদে কেঁদে বলে মিতা। হ্যাঁ? থতমত খেয়ে বলে অরিয়ন। মিতার কান্না দেখে ভেবেছিল সিরিয়াস কিছু হয়তো হয়েছে, কিন্তু খিদে লেগেছে তাই কান্না করছে তা ভাবতেও পারছে না মিতা। হ্যাঁ, একটু পরপর শুধু খিদে পায়, কিন্তু কিছুই খেতে পারি না। কিন্তু কিন্তু কথাটা বলেই আবারও কান্না করে শুরু করে মিতা। ওমা, খেতে লাগলে খাবে, তাতে কাঁদতে হবে কেন? আমাকে বলো কি খাবে তুমি? মিতার চোখের পানি মুছে দিয়ে বলে অরিয়ন। তুমি তো জানোই আমি পুদিনা পাতা একদমই পছন্দ করি না। হ্যাঁ লাভ, আমি তো জানি। আমার পুদিনা পাতা চাটনি খেতে ইচ্ছে করছে। কথাটা বলেই কান্না করতে থাকে মিতা। অরিয়ন হাসতে গিয়েও হাসল না। গুগলে পড়েছিল গর্ভবতীদের হরমোন চেঞ্জ হয়, তাই তাদের মুডটাও চেঞ্জ হয়। তাই বলে এত চেঞ্জ হবে তা কল্পনাও করতে পারেনি অরিয়ন। আচ্ছা লাভ, আমি এক্ষুনি তোমাকে পুদিনার চাটনি এনে দিচ্ছি। নিজের হাসি আটকানোর চেষ্টা করতে করতে বলে অরিয়ন। তুমি আমাকে তুমি তুমি করে কেন বলছো? তুমি না তুই বলো। তুমি কি আমার উপর রাগ? কথাটা বলে আবারও কান্না শুরু করে দেয় মিতা। আরে বাবা, কান্না করে না, আমি রাগ না তো। মিতাকে নিজের কোলে বসায় অরিয়ন। তাহলে কিছুদিন পর আমাদের সন্তান আসবে। এরপর সে এসে যদি দেখে তার মায়ের সাথে আমি তুই করে কথা বলি, তাহলে কি ভাববে বলো তো? আমি চাই আমার সন্তান ভাবুক আমরা পৃথিবীর সেরা বাবা মা ও স্বামী স্ত্রী। ও হ্যাঁ,
পুদিনা পাতা। কথাটা বলে আবারও কান্না শুরু করে মিতা। আরে বাবা, যাচ্ছি তো আমি, একটু ধৈর্য ধরো। কথাটা বলেই তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে যায় অরিয়ন। মিতার 5 মাস চলছে। পেটের বাবু এখন নড়াচড়া করতে শুরু করেছে। ইদানিং মিতার ঘুম ভাঙে পেটের ওপর অরিয়নের মাথা অনুভব করলে। যতক্ষণ একসাথে থাকে ততক্ষণ শুধু বাচ্চা কি করছে, লাথি দিয়েছে কিনা তা নিয়েই ব্যস্ত থাকে। পুরো ঘরে ছোট ছোট বাচ্চাদের পোস্টারে ভরে গেছে। অন্যদিকে আনিকা চৌধুরী মিতাকে প্রতিনিয়ত আদর যত্ন করেই যাচ্ছে। নিজের নাতি নাতনির যেন কোনো রূপ সমস্যা না হয় সেই দিকে খেয়াল রাখছে। আফরিনের বিয়ে ঠিক হয়েছে কিছুদিন আগেই। অরিয়ন সব খোঁজ নিয়ে জানতে পেরেছে ছেলে খুবই ভালো মানুষ। যেহেতু মিতার জন্য জার্নি করা কষ্টের হয়ে যাবে, তাই বিয়েটা ঢাকাতেই করবে বলে ঠিক করেছে দুই পরিবার। সবাই মিলে তাই আফরিনের বিয়ের জন্য বাজার করতে গিয়েছে। মিতা খাটে বসে নিজের পড়ালেখা করতে ব্যস্ত। নিজের রুমে বসে টিভি দেখছে আফরিন। একটু আগে সবাই মিলে বসুন্ধরা শপিং মল থেকে বিয়ের শপিং করে ফিরেছে। পুরো রুম এটা সেটাই ভরে আছে। বিছানায় বসতেই চোখ যায় টিভি দিকে। ব্রেকিং নিউজে কিছুটা দেখতেই উঠে দাঁড়ায় আফরিন। আজ দুপুরের পর থেকেই ঢাকা 14 আসনের সংসদ সদস্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে তাকে অপহরণ করা হয়েছে। আফরিন নিউজটা দেখে যেন এড়িয়ে যেতে চাইল, কিন্তু যখনই মাথা ঘুরিয়ে অন্যদিকে যাবে ঠিক তখনই চোখ যায় টিভির পর্দায়। সামনে ঢাকা 14 আসনের সংসদ সদস্যের ছবি ভাসছে। ছবিটা দেখে চোখ বড় বড় হয়ে যায় আফরিনের। মনে পড়ে যায় এই লোককেই দেখেছিল আজ বসুন্ধরা শপিং মলে। ফ্ল্যাশব্যাক। শপিং করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে সকলেই। ফাহমিদা, মায়া চৌধুরী, ওয়াহিদ চৌধুরী ও হাবিব চৌধুরী এসেছে আফরিনের সাথে। 11টার করে বাসা থেকে বের হলেও এখন প্রায় 2টা 30। কিছু খেয়ে নি মা, খুব খিদে লেগেছে। মায়া চৌধুরীকে ডাক দিয়ে বলে আফরিন। আচ্ছা চল। সকলে গিয়ে একটা খাবারের দোকানে বসেছে। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। সকলের উদ্দেশ্যে ড্রিঙ্কস দিয়ে গেছে ওয়েটার। ড্রিঙ্কসে চুমুক দিতেই আফরিনের চোখ যায় একটু দূরের দোকানে বসে থাকা এক লোকের দিকে। চেনা চেনা লাগছে ভেবে উঠে দাঁড়ায় আফরিন। কোথায় যাচ্ছিস? প্রশ্ন করে ওয়াহিদ চৌধুরী। তোমরা বসো, আমি এই তো আসছি। কথাটা বলেই হাঁটা শুরু করে আফরিন। যত এগিয়ে যাচ্ছে ততই যেন নার্ভাসনেস কাজ করছে আফরিনের। লোকটির কাছাকাছি যেতেই লক্ষ্য করে মধ্যবয়স্ক এক লোকের সাথে কিছু নিয়ে কথা বলছে ছেলেটি। সাদমান। পিছন থেকে ডাক দেয় আফরিন। আফরিনের কথা শুনে ফিরে তাকায় সাদমান। বড় করে নিঃশ্বাস ছাড়ে আফরিন। যার কারণে আজ বাড়িতে নিরাপদে থাকতে পারছে আফরিন, যার কারণে এক জাহান্নাম থেকে বেরিয়ে এসেছে, তাকে সামনে দেখতে পেয়ে খুশি হয়ে যায় আফরিন। আমাকে চিনতে পেরেছো? আমি সেই মেয়ে। চিনতে পেরেছি আপু। আফরিন কথা বলার আগেই জবাব দেয় সাদমান। চিনতে পেরেছো? তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য আমি একটু ইমার্জেন্সি মিটিংয়ে আছি বলে ওঠে সাদমান। ও আচ্ছা, বাই। কথাটা বলতেই সাদমান নিজের টেবিলে ঘুরে বসে। ক্ষণিকের জন্য আফরিনের চোখ যায় পাশে বসে থাকা লোকের দিকে। বর্তমান আফরিনের ধ্যান ভাঙে নিমিষেই। সাদমানের সাথে বসে থাকা লোকটি সেই লোক যাকে অপহরণ করা হয়েছে বলে ব্রেকিং নিউজ চলছে। তাহলে সাদমানের এখানে আসার উদ্দেশ্য কি এটাই ছিল? এই লোকটাই বা কি করছে? এত কিছু না ভেবে তাড়াতাড়ি করে মোবাইল হাতে নেয় আফরিন। উদ্দেশ্য পুলিশকে সব জানানো, কিন্তু মোবাইল হাতে নিতেই স্তব্ধ হয়ে দাঁড়ায় আফরিন। যেই ছেলের জন্য আজ এভাবে বাঁচতে পারছে, আফরিন তাকে কিভাবে পুলিশে ধরিয়ে দেবে? আফরিনের মন যে তা মানছে না। যা হওয়ার হবে। কথাটা ভেবে মোবাইল রেখে দেয় আফরিন। কংগ্রাচুলেশন, আপনার মেয়ে হয়েছে। হাসপাতালের রুমের বাইরে দাঁড়িয়ে থাকা অরিয়নকে দেখে বলে নার্স। পরির কি অবস্থা? ও ঠিক আছে তো? প্রশ্ন করে অরিয়ন। মা ও বাচ্চা দুজনেই সুস্থ আছে বলে নার্স। নার্সের কথা শুনতেই সকলেই খুশিতে লাফিয়ে ওঠে। হাবিব চৌধুরী নার্সদের বকশিশ দিতে চলে যায়। অন্যদিকে আনিকা চৌধুরী ও মায়া চৌধুরী একে অপরকে জড়িয়ে ধরে খুশিতে। মিতাকে কখন দেখতে পারবো? প্রশ্ন করে মায়া চৌধুরী। এই তো কিছুক্ষণের মধ্যে কেবিনে নিয়ে গেলেই দেখতে পারবেন। কথাটা বলেই চলে যায় নার্স। কেবিনের মধ্যে
মিতাকে কেবিনে আনতেই আগে তাড়াতাড়ি করে রুমে প্রবেশ করে অরিয়ন। সকলেই বাইরে অপেক্ষা করছে। সন্তানকে প্রথমবার দেখার সুযোগটা আগে অরিয়নকে দিতে চায় বলেই অপেক্ষা করছে সবাই। মিতা বিছানায় বসে আছে, বাচ্চাটা মিতার কোলে। অরিয়নকে দেখতেই যেন মুখটা ভার হয়ে এলো মিতার। কি হয়েছে? ভ্রু কুঁচকে প্রশ্ন করে অরিয়ন। কি হয়েছে? 10টা মাস কষ্ট করলাম আমি, ঠিকমতো খাওয়া দাওয়া ঘুমানো কিছুই করতে পারিনি, আর ইনি দেখতে হয়েছে সেম টু সেম তোমার কপি। মুখ ভেংসি কেটে বলে মিতা। অরিয়ন মিতার দিকে এগিয়ে যেতেই বাচ্চাকে অরিয়নের দিকে এগিয়ে দেয় মিতা। সাদা তোয়ালে জড়ানো মেয়েটা এতই ছোট্ট, কিভাবে কোলে নিবে তাও বুঝতে পারছে না অরিয়ন। কোনো মতে সামলে নেয় অরিয়ন। মেয়ের দিকে তাকাতেই হাসি ফুটে অরিয়নের মুখে। আমার প্রিন্সেস। মেয়ের দিকে তাকিয়ে বলে অরিয়ন, এগিয়ে গিয়ে মিতার কপালে চুমু খায়। ধন্যবাদ আমাকে এত বড় একটা উপহার দেওয়ার জন্য, আমার অপরিচিতাকে দেওয়ার জন্য। বলে অরিয়ন। অপরাজিতা? বলে মিতা। হ্যাঁ, আমার মেয়ের নাম অপরিচিতা চৌধুরী। খুব সুন্দর হয়েছে। বলে মিতা। কই বাকি সব তাড়াতাড়ি আসো আমার মেয়েকে দেখতে। বাইরে সবার উদ্দেশ্যে বলে অরিয়ন। অরিয়নের কণ্ঠ শুনতেই সকলে দ্রুত রুমে প্রবেশ করে। আনিকা চৌধুরী অরিয়নের কোল থেকে মেয়েকে আগে নিয়ে নেয়। কপালে চুমু খেতে খেতে থাকে একের পর এক। 2 মাস পর হলের বাইরে অপরাজিতাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে অরিয়ন। পাশেই হাত পাখা নিয়ে দাঁড়িয়ে আছে আনিকা চৌধুরী। আজ মিতার প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা। যেহেতু দুধের বাচ্চা, তাই বাচ্চা সহই আসতে হয়েছে মিতাকে। কিছুক্ষণ পরপর এসে বাচ্চাকে দুধ খাইয়ে যায় মিতা। অপরিচিতা মা আমার, অপরিচিতা মা আমার, নিজের মাকে পরাজিত হতে দিও না মামনি। মেয়েকে কোলে দোলাতে দোলাতে বলে অরিয়ন। ও তো সেই কখন থেকে ঘুমাচ্ছে, তুই শুধু শুধু কথা বলে ওকে উঠিয়ে দিচ্ছিস। বলে আনিকা চৌধুরী। দেখো না মা, সে যে 30 মিনিট আগে ঘুমালো আর তো উঠলো না, আমার তো টেনশন হয়। বলে অরিয়ন। তোদের বাচ্চারা ঘন্টার পর ঘন্টা ঘুমায়, কিন্তু তোর মতো বাপ থাকলে এরা শান্তিতে ঘুমাতেও পারবে না। আচ্ছা তোর নাতিকে জ্বালাবো না। কথাটা বলে আবারও দোলাতে থাকে অরিয়ন। এক্সাম হল থেকে বের হতেই দৌড়ে অরিয়নের কাছে যায় মিতা। অপরাজিতাকে দ্রুত নিজের কোলে তুলে নেয়। আনিকা চৌধুরী মিতার হাত থেকে ফাইলটা নিজেই নিয়ে নেয়। কান্না করেনি তো? বলে মিতা। মেয়ে আমার বাবা পাগল, তোমার জন্য কান্না করবে না। প্রাউডলি বলে অরিয়ন। মিতা কিছু বলল না, ভেংচি কাটল। আনিকা চৌধুরী মুস্কি হাসি দিল। একদিন ওকে নিয়েও আমাদের স্কুল কলেজ যেতে হবে, তাই না? হাঁটতে হাঁটতে বলে মিতা। ওকে কিন্তু গার্লস স্কুল কলেজে পড়াবো আমি, বলে দিলাম। বলে অরিয়ন। কথাটা বলে গাড়িতে উঠে বসে মিতা আর অরিয়ন। আনিকা চৌধুরী সামনের সিটে গিয়ে বসে। গাড়িতে বসতেই মিতা নিজের মাথা অরিয়নের কাঁধে রাখে। অরিয়ন আলতো হাতে মিতার হাত স্পর্শ করে। আই লাভ ইউ। বিড়বিড় করে বলে মিতা। আই লাভ ইউ টু মাই লাভ। উত্তর দেয় অরিয়ন। চলুন কাকা। ড্রাইভারের উদ্দেশ্যে বলে অরিয়ন। গাড়ি চলতে শুরু করে। সাথে করে চলতে শুরু করে গাড়িতে থাকা মানুষের জীবন। যে জীবনে সুখ দুঃখ তো থাকবেই, কিন্তু বিচ্ছেদ বলে কিচ্ছু নেই। যা আসে তা শুধু ভালোবাসা আর পূর্ণতা।